আমি ভেবেছিলাম যে নবান্ন থেকে চেয়ারটাকেও নিয়ে আসবেন যেখানে বসতেন, দেব না বলে। দেখুন, আমার মনে হয় যে এবার ওনার বাড়ির লোকেরা জোর করে বলবে যে কচি ডাব দিচ্ছি, খেয়ে নিন, মাথা ঠান্ডা করুন, সইটা করে দিন। আমি যদি বলি আমি আজকে চুল আঁচড়াবো না, তাতে কার কি বা আসে যায়? কেউ যদি নিজের সম্মান নিজেই নষ্ট করতে চায় এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিজেকে ঠিক খিল্লির যোগ্য করে তুলতে চায়, বিদায়ের আগে এই ধরনের অভব্য আচরণ, সংবিধান বিরোধী আচরণ এবং একজন দায়িত্বশীল মানুষ আমি কখনো ছিলাম সেটাকেও যদি কেউ ভুলে যেতে চান, নিজেকে হাসির পাত্র করে বা পাত্রী করে তুলতে চান, এটা একান্তই তার ইচ্ছা। তৃণমূলের যারা ভোটাররা ছিলেন তারাও চাইছিলেন তৃণমূল মুক্ত বাংলা চাই, নালে আমার মা আমার বোনও নিরাপদ নয়। যেভাবে অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চিত করেছে টলিউডে এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ঠিক শিল্পের ক্ষতিটা এইভাবে করে গেছেন, সিনেমার ক্ষতিটা এইভাবে করে, যে বিদায় নিল কালো, বিদায় নিল তৃণমূল, শ্যামাপ্রসাদের বাংলায় জমিয়ে ফুটলো পদ্ম ফুল। বলতে ঝালমুড়ি নিয়েই শুরু হয়েছিল বিষয়টা, কারণ কেন প্রধানমন্ত্রী ঝালমুড়ি দিয়েই আপনারা দেখেছিলেন, সেইখান থেকে কিন্তু শুরু হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে ঝালমুড়ি দিয়েই রুদ্রনীল ঘোষ আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, শিবপুরের বিধায়ক। কেন বলবো বলুন তো, অনেক লড়াই, অনেক ভিডিওতে এসে বলেছেন ও রুদ্রনীল ঘোষ বলছে, কিন্তু রুদ্রনীল ঘোষ অ্যান্ড ঘোষাল কোম্পানি যেটা ছিল না, সেটা কোথাও এস্টাবলিশ হলো নাকি? আমি এটুকু বলতে পারি যে আমাদের হাওড়া জেলার আমাদের এই সদরের অফিসে ভারতীয় জনতা পার্টির যে কার্যালয়, আজকে যে মানুষেরা রয়েছেন, একটু আগে আমাদের সম্মানীয় জেলা সভাপতি গৌরাঙ্গবাবু তিনি ওই পুষ্প স্তবক দিলেন, এই আর কি। মানে এতদিন অন্যরকম দায়িত্বে, তারপর এবার মানুষের আশীর্বাদ আর ভালোবাসা। আমি ধন্যবাদ জানাতে চাই সবার আগে শিবপুরের যারা মানুষ রয়েছেন, এটা তাদের জয়। আর জয় হচ্ছে আমাদের যারা কার্যকর্তা রয়েছেন, যে কর্মীরা রয়েছেন, যাদের ক্রমাগত মারধর খেতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, মিনিমাম সম্মানটুকু তৃণমূলের কোনো নেতা কোনো কর্মী দেননি, মানুষ হিসেবে সম্মান দেননি তারা মানুষকে, এবং বিজেপির কার্যকর্তা তাদের। আমি ধন্যবাদ জানাবো এই কারণে, অন্যান্য জায়গার রাজনৈতিক পটভূমি এক এক রকমের, কিন্তু হাওড়ার মতো একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেখানে একদিকে শিল্প সংস্কৃতি আর আরেকদিকে পরিষ্কার কারখানার মেশিনের শব্দ, এই দুটোকে মিলিয়ে হাওড়া, সেই 500 বছরের পুরনো শহর হাওড়াকে কার্যত ডাস্টবিন বানিয়ে ফেলেছে এই তৃণমূলের অপশাসন। না তাদের এমপি, এমএলএ, না মন্ত্রী, না কাউন্সিলর, তারা কেউই মানুষের জন্য কাজ করেনি। যা কাজ করেছেন তারা নিজেরা কি করে 2 নম্বরী পথে পয়সা কামানো যায়। ভারতীয় জনতা পার্টির যত কর্মীরা রয়েছেন তারা কিন্তু দাঁতে দাঁত চিপে তাদের উপরে যা অন্যায় অত্যাচার অপমান করা হয়েছে, বিজেপি করিস বলে হাসি, মানুষের হয়ে কথা বলিস মেরে ঢুকিয়ে দেব ঘরে, সবসময় এই যে অত্যাচারটা গেছে, তার বাইরেও কিন্তু আমাদের হাওড়ার যতজন কার্যকর্তা রয়েছে, ঠিক আছে, তারা কেউই কিন্তু ওই অপমানটাকে সহ্য করে চোখের জল মুছে বাড়িতে বসে যাননি, রাস্তায় আবার ঝান্ডা নিয়ে তারা বেরিয়েছিল। এই জয় যেমন হাওড়াবাসীর, কারণ তারা এইবারের নির্বাচনে তাদের ভবিষ্যৎ গড়তে চেয়েছেন। যেদিন প্রথম দিন মন্দিরে পুজো দিয়ে জাস্ট বেরোলে, তখন বললো আমরা বাবাই বলে বাবাইকে দেখতে এসেছি আজকে, মানে সেই যে অনুভূতি, সেই প্রথম দিনের অনুভূতি আর আজকের অনুভূতি, মানে একদম আমরাও রুদ্রনীল ঘোষ কভার করতে এসে আমিও বুঝতে পারিনি এতটা সারা মানুষের মধ্যে, সেই মন্দিরের বাইরে অপেক্ষা করছিল সবাই। আর আজকেও রুদ্রনীল ঘোষ, কি মনে হলো রুদ্রনীলদা সেই দিনটা আর আজকের দিনটা? আমার এখানে আমার যে কথাটা না বললেই নয়, যে আমার কাছে শিবপুরে কোনো মানুষ ভোটার ছিলেন না, তারা প্রত্যেকেই আমার প্রতিবেশী, আমার দিদি, মাসিমা, পিসিমা, ঠাকুমা তারা ছিলেন, আবার জেঠু, কাকু, আমার বাবার বয়সীরা তারাও ছিলেন, এবং বন্ধুরা ছিল। এই মাটিটাতে যেখানে নাম ধরে আমায় ডাকে, তো তার মানে ওই গলিগুলো আমায় চেনে, মানুষগুলো আমায় চেনে। বাবা আমার শিক্ষক ছিলেন, বাবা ছবি আঁকতেন, তার সঙ্গে মা গানও গাইতেন, সংস্কৃতি চর্চা ছিল। ঠিক তেমনই এই মাটিটা আমায় ছোটবেলা থেকে শিখিয়েছে যে লোকের বিপদে আপদে কিভাবে দাঁড়াতে হয়। এটা হাওড়ার না একটা অদ্ভুত রকম বৈশিষ্ট্য। বিশেষ করে আমি আমাদের শিবপুরের কথা বলবো,
যে কোনো গলিতে যদি কোনো মানুষের কোনো বিপদ আপদ হয় কি করে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে দাঁড়ানো যায়, কে কি করছে সেটা ভুলে গিয়ে, এটা আমাদের এই মাটির একটা চরিত্র। এটা আমাকে অনেক মজবুত করে শিখিয়েছে কিভাবে মানুষের সঙ্গে মিশে থাকতে হয়। নাম্বার 2, আমাদের হাওড়াকে যদি কেউ দেখেন, বিশেষ করে শিবপুরকে যদি কেউ দেখেন, দেখবেন যে এখানে খুব অদ্ভুত রকমের আমাদের একটা মিক্স কালচার রয়েছে। বাঙালি এবং অবাঙালি এই বিষয়ের মধ্যে না হাওড়ায় কোনো ভাগ নেই। আমরা হাওড়াবাসী, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা বাংলাবাসী। তো আমাদের এখানে মানুষজন হিন্দি এবং বাংলা দুটো মিক্সে কিন্তু সবাই অনায়াসেই কথা বলতে পারে। কোনো রকম বিভেদকামী যে শক্তি তারা কিন্তু আমাদের আড়াল করতে পারে না। একদিকে যেমন সংস্কৃতির চর্চা, বিভিন্ন গলিগলিতে গেলে যে কোনো সময়তেই যে কোনো একটা সংস্কৃতি চর্চা চলছে, অনুষ্ঠান হচ্ছে, ছোট করেও 50টা লোক দাঁড়িয়ে, এটা আপনি দেখতে পাবেন। আবার অন্য জায়গাতে আপনি প্রত্যেকটা জায়গায় কলকারখানার লোহার কঠিন মেশিনগুলোর শব্দও শুনতে পাবেন। তো দু ধরনের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, মূলত বাঙালিরাই মূলত রয়েছেন, বাকি অন্যান্য ভাষারও মানুষেরা রয়েছেন। একটা জিনিস এবার, যে বিষয়টা বলছি, অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস সেই প্রথম দিন থেকে আওয়াজ তোলা, বলছি ইন্ডাস্ট্রিটা টোটালি কাজ না পাওয়া তোমার, বা আরো তোমাদের মতো বিজেপি করার জন্য যারা কাজ পাওনি, মানে দীর্ঘদিন ধরে সহ্য করেছো, সেই সাম্রাজ্যের পতন হবে না নতুন করে আবার অরূপ বিশ্বাসের সৃষ্টি হবে? আমি একটাই কথা বলতে পারি, যে সেটা হচ্ছে যে মানুষের আশীর্বাদে এবং ভালোবাসায় যে নির্বাচন মানুষ লড়েছেন এবং তাকে তুমুল সাহায্য করেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, একজন মানুষও বলতে পারেননি যে আমি এবার আমার ভোটটা দিতে পারলাম না, আমি বাড়ি ফিরে গেলাম, বোম পড়ছে, ওখানে লাশ পড়ে গেছে। এটা পশ্চিমবঙ্গের যে ইতিহাস, সেখানে প্রথমবার। ধন্যবাদ জানাবো আমাদের জওয়ানদের, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। তৃণমূল বুঝে গেছিল আমরা মানুষের যে ক্ষয়ক্ষতি করেছি তাতে মানুষ আমাদের ছেড়ে দেবেন না। এমনকি তৃণমূলের যারা ভোটাররা ছিলেন তারাও চাইছিলেন তৃণমূল মুক্ত বাংলা চাই, নালে আমার মা আমার বোনও নিরাপদ নয়। তো তাই আমাদের মা বোনেদের, আমাদের ভোটারদের আটকাবার জন্য গলিতে গলিতে তৃণমূলের গুন্ডা গ্যাং, লুম্পেন গ্যাং, ওরা পুরোটাই ওটা, তারা দাঁড়িয়েছিল। তাদেরকে কিন্তু পরিষ্কার আমাদের জওয়ানরা, যাতে নাগরিকেরা এসে ভোট দিতে পারেন, যাদের অধিকার লুট করেছে, ড্রেন, পাঁক, জল, ভ্যাট, হেলথ সেন্টার নেই, রাস্তায় কনস্ট্যান্ট জ্যাম, ট্রাফিক সিগন্যাল নেই, এই যে একটা অরাজকতার অবস্থা, কারখানা ভাগাও টাইপের একটা ধান্দা, জলাজমি বুঝিয়ে দাও, পুকুর বুঝিয়ে দাও, এই পুরো যে একটা অরাজকতার পরিবেশ ছিল, এখানে তৃণমূলের একটাই স্লোগান ছিল, যোগ্যকে আটকাও। যোগ্য যে মানুষ সে ভোট দেবে না, অযোগ্য মানে ভূতেরা, তারা এসে ভোট দিয়ে যাবে। যোগ্যরা চাকরি বাকরি পাবে না, সাদা খাতা জমা দেবে আর 10-15 লাখ দেবে তৃণমূলকে, ভোট পেয়ে যাবে, তারাই তৃণমূলের কাছে যোগ্য। আর যারা সত্যিকারের যোগ্য তারা কাঁদবে। এই পরিবেশ যেমন চতুর্দিকে, ঠিক তেমনই টলিউডেও, পশ্চিমবঙ্গ যেটাকে বলে হচ্ছে শিল্প সংস্কৃতির রাজধানী, শুধুমাত্র টলিউড আমি বলবো না, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কটা জায়গায়, স্বাস্থ্য, শিক্ষা, সব জায়গাতে এর মতোই এরা পরিষ্কার, যারা যোগ্য তারা যদি অন্যায়কে দেখতে পায়, দেখে মুখ খোলে, তারা যদি মানুষের জন্য যে খারাপ কাজ করা হচ্ছে, তৃণমূল করছে, সেটাকে নিয়ে যদি কথা বলে, তাদের প্রত্যেকেই অযোগ্য বানিয়ে দিয়েছেন, ব্যান করে দিয়েছেন, ছেটে ফেলে দিয়েছেন। কারা যোগ্য? যারা তৃণমূলের অন্যায় জেনেও তৃণমূলের হয়ে প্রচার করবেন নিজের ব্যক্তি সুবিধের জন্য, বা অত্যন্ত অযোগ্য হয়েও তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ হয়ে যাবেন, লেনদেনের সম্পর্কে জড়াবেন, তাদেরকে তারা যোগ্য করেছে। যেভাবে অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চিত করেছে টলিউডে, এই অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঠিক শিল্পের ক্ষতিটা এইভাবে করে গেছেন, সিনেমার ক্ষতিটা এইভাবে করে। পতন হলো কি? দেখুন, তৃণমূলের ওপরে বিশ্বাস সম্পূর্ণরূপে হারিয়ে ফেললেন পশ্চিমবঙ্গের মানুষ, তার প্রমাণ দিয়ে দিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষে। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমি পদত্যাগ করব না। দেখুন, একটা কথা বলি, আমি যদি বলি আমি আজকে চুল আঁচড়াবো না, তাতে কার কি বা আসে যায়? একটা নিয়ম রয়েছে। ভারতীয় জনতা পার্টির স্লোগান কি? ভারত মাতার জয় হোক, বন্দে মাতারাম, এই তো স্লোগান দেয়, জয় শ্রীরাম বলেন। এই সবকটি স্লোগানই কিন্তু পরিষ্কার বাঙালিদের তৈরি করা বা লেখা। মমতা বন্দ্যোপাধ্যায় দলের স্লোগান কি? প্রথমেই জয় বাংলা, বাংলাদেশের স্লোগান। খেলা হবে, বাংলাদেশের স্লোগান। এমনকি মা মাটি মানুষ, প্রয়াতা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্লোগান। উনি পুরো পশ্চিমবঙ্গটাকেই
পশ্চিম বাংলাদেশ বানাতে চেয়েছিলেন, হয়নি। জেহাদি শক্তিরা মাথা তুলে দাঁড়াতে পারেনি, ওনার যন্ত্রণা হয়েছে। যেভাবে শুভেন্দু অধিকারী পরপর দুবার তাকে দিল্লি কা লাড্ডু খাইয়ে দিলেন, সেটা হজম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তো সব জায়গায় অরাজকতা হয়েছিল, তারপর শুভেন্দু অধিকারীর কাছে বাউন্ডারির বাইরে বল পড়ার মতো এমন একটা অবস্থায় গেছে। আমি হারিনি, এই সময় মানসিক, হারিনি, মুখ্যমন্ত্রী বলছে আমি হারিনি। হ্যাঁ, যদি উনি বলে থাকেন যে উনি হারেননি, আমরা আমাদের বাড়িতে অনেক সময় যারা খুব বাচ্চা বা খুব বয়স্ক হয় তারা বায়না করেন, স্নান না করে বলেন আমি চান করিছি। আমরা কি বলেছি তাকে এই তুই চান করিস? দেখুন এটা পদত্যাগ করার প্রশ্নই ওঠে না, রাজভবন যাব না, পদত্যাগ করব না, আমি হারিনি, আমি জিতেছি। দেখুন, কেউ যদি নিজের সম্মান নিজেই নষ্ট করতে চায় এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিজেকে ঠিক খিল্লির যোগ্য করে তুলতে চায়, বিদায়ের আগে এই ধরনের অভব্য আচরণ, সংবিধান বিরোধী আচরণ, এবং একজন দায়িত্বশীল মানুষ আমি কখনো ছিলাম সেটাকেও যদি কেউ ভুলে যেতে চান, নিজেকে হাসির পাত্র করে বা পাত্রী করে তুলতে চান, এটা একান্তই তার ইচ্ছা। বিজেপির এসব নিয়ে ভাববার সময় নেই। তেমনি হবে তো 5 তারিখের জায়গায় তো পরিষ্কার রাজ্যপাল তো রয়েছেন, তিনি তো বাকি যা করবার করে দেবেন, কিছু করার নেই। এটা আমি চেয়ার ধরে, আমি ভেবেছিলাম যে নবান্ন থেকে চেয়ারটাকেও নিয়ে আসবেন যেখানে বসতেন, দেব না বলে। এ চূড়ান্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা। চেয়ারটা কি দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ, কিন্তু পদত্যাগই হচ্ছে না। দেখুন, আমার মনে হয় যে এবার ওনার বাড়ির লোকেরা জোর করে বলবে যে কচি ডাব দিচ্ছি, খেয়ে নিন, মাথা ঠান্ডা করুন, সইটা করে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পাশে বসেছিলেন, কিছু না না না, আবার অনেক বড় বড় কথাবার্তা বলবার পর ছেলেটা চুপ করে গেছে। বাড়ির সামনে সাঁজোয়া বাহিনী আর পুলিশ, হ্যাঁ, ব্যাগ গুটিয়ে চলে গেছে, এমনি মন খারাপ চুপচাপ রয়েছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এর আগের বামফ্রন্ট এবং তারপর তৃণমূল শান্তিনিকেতন রুদ্রদা 15 বছর ধরে তৃণমূল যা লুট করেছে, মানুষকে সর্বশান্ত করেছে, জীবন জীবিকা তছনছ করে দিয়েছে। কি করে পরিষ্কার মানুষের পেটে ভাত আর হাতে কাজ দেওয়া যায়, কি করে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সেটাকে মজবুত করা যায়, সেটাকে নিয়ে ব্যস্ত। কে মুখ চুন করে বসে রয়েছে চুরি করার পর ধরা পড়ে গিয়ে, এ দেখবেন আপনি যে কোনো জায়গায় লোকাল থানায় চলে যাবেন, দেখবেন গড়ার ধরে কিছু দেখবেন ভ্যাবলা মুখ করে দাঁড়িয়ে রয়েছে। তার মানে কি সে চোর নয়? চোর। ধরা পড়ে তার চোখ মুখ এরকম হয়েছে। একটা জিনিস আমি শুধু জিজ্ঞাসা করবো, এই যে মানে ক্ষমতার পরিবর্তন হলো, তখন কঠিন সময় তোমরা কথা বলেছো, তার জন্য অনেক জীবন জীবিকা গেছে, শুধু আমার তো নয়, আমার মতো প্রচুর মানুষের। আমি যখন আমাদের বিভিন্ন রকম আয় ব্যয় সম্পত্তি জমা দিতে হয়, তো আমি যখন জমা দিয়েছিলাম আমার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 11,000 টাকা ছিল। এটা দেখে অনেকে অবাক হয়ে গিয়েছিলেন। আমি গাড়ি বাড়ি বেচেছি, যন্ত্রণা হয়েছে, কিন্তু ঘটনার জায়গা হচ্ছে যে এটা শুধু আমি নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষের এই হাল তৃণমূল করেছে। এবার তাদের হয়ে যখন লড়াইটা করছি, অসুবিধা কোথায়? একটা ছোট্ট কবিতা থেকে আমি, একটা ছোট্ট বঙ্গ টিভি এতদিন ধরে করে এসছে, একটা ছোট্ট কবিতা দিয়ে যদি একটাই শুধু লাইন বলেই পরিষ্কার শেষ করব, যে বিদায় নিল কালো, বিদায় নিল তৃণমূল, শ্যামাপ্রসাদের বাংলায় জমিয়ে ফুটলো পদ্ম ফুল।